গল্পটি শুরু হয় স্কটল্যান্ডের উপকূলের কাছে সম্পূর্ণ আলাদা এবং নির্জন একটি দ্বীপে, যেখানে মাইকেল একা থাকে। সেখানে আশেপাশে কেউ থাকে না, শুধু বাতাসের শব্দ আর সমুদ্রের তীব্র ঢেউ শোনা যায়। তার সাথে আছে তার একটি বিশ্বস্ত কুকুর, যে সব সময় তার পাশেই বসে থাকে। প্রতি সপ্তাহের মতো জেসিকা এবং তার আঙ্কেল একটি ছোট নৌকায় করে তার জন্য রেশন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসেন। কিন্তু মাইকেল সব সময় তাদের দুজনকে এড়িয়ে চলার চেষ্টা করে। সে তাদের দিকে তাকিয়ে দেখে না পর্যন্ত, এমনকি দরজা খোলাও এড়িয়ে চলে, যেন মানুষের থেকে দূরে থাকা তার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন জেসিকা যখন ঘরের বাইরে ক্রেট রেখে যাচ্ছিল, তখন সে ক্রেটের ওপর একটি ছোট উপহারও রেখে দেয়। উপহারটি ছোট হলেও তা দেওয়া হয়েছিল মন থেকে। নৌকাটি যখন ধীরে ধীরে দূরে চলে গেল, তখন মাইকেল ঘর থেকে বেরিয়ে এলো। সে কোনো কথা না বলে ক্রেটটি তুলে নিল এবং উপহারটি মাটিতে ফেলে রেখে গেল। উপহারটি নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সারাদিন সে ঘরের ভেতরে বসে মদ্যপান করতে থাকলো। টেবিলের উপর দাবার বোর্ড সাজানো ছিল এবং সে নিজের সাথেই দাবা খেলছিল। পরের সপ্তাহে জেসিকা সাহস দেখালো। এবার সে শুধু ক্রেট রাখল না, বরং দরজায় কড়া নাড়ল। মাইকেল রাগে দরজা খুলল, ক্রেটটি ধরল এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করতে উদ্যত হল। কিন্তু জেসিকা নিজের পা দরজার মাঝখানে আটকে দিল। সে আবার সেই উপহারটি তার দিকে বাড়িয়ে দিল এবং জিজ্ঞেস করল যে, আপনি কখনো হ্যালো বলেন না কেন? আপনি সবসময় আমাদের থেকে দূরে থাকেন কেন? মাইকেল কোনো উত্তর দিল না। সে জেসিকার পা জোরে সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। জেসিকা চিৎকার করে বলল যে, আমি তোমাকে ভয় পাই না। তারপর সে আবার নৌকার দিকে চলে গেল। উপহারটি আবারও দরজার সামনেই পড়ে রইল। নৌকায় তার আঙ্কেল আবহাওয়ার সতর্কতা পেলেন যে তীব্র তুফান আসতে চলেছে। আকাশ ধীরে ধীরে কালো হয়ে এলো, বাতাস জোরে বইতে শুরু করলো এবং সমুদ্রের ঢেউ অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠল। জেসিকা অনেক কষ্টে তার ছোট নৌকায় চড়ল এবং সেটি চালাতে লাগলো। কিন্তু ঢেউ এত প্রবল ছিল যে তার বৈঠা পানিতে পুড়ে গেল। তার আঙ্কেল বৈঠাটি ধরার চেষ্টা করলেন, কিন্তু ঢেউয়ের তোড়ে তাদের নৌকাটি পুরোপুরি উল্টে গেল। দ্বীপের উপর কুকুরটি জানালার পাশে দাঁড়িয়ে কান্নার মতো শব্দ করতে লাগলো। তখন মাইকেলের নজর বাইরের দিকে গেল। সে দেখল যে সমুদ্রে খারাপ কিছু ঘটছে। সে তৎক্ষণাৎ বাইরে দৌড়ে এলো। দৌড়ানোর সময় সে ভুলবশত উপহারটিতে লাথি মেরে বসল। তারপর সে নিজের নৌকায় চড়ল, একটি স্লাইডের মতো জায়গা দিয়ে পিছলে নিচে পানি পর্যন্ত গেল এবং ইঞ্জিন স্টার্ট করে পূর্ণ গতিতে এগিয়ে গেল। জেসিকা পানির ওপরে ভেসে উঠল, কিন্তু তার পা একটি জালে আটকে গিয়েছিল। সে সাঁতরাতে পারছিল না। তীব্র ঢেউ তাকে আবার পানির নিচে ঠেলে দিল এবং সে অজ্ঞান হয়ে গেল। মাইকেল বেশি কিছু না ভেবে সমুদ্রে ঝাঁপ দিল। সে জালটি ধরে খুলল, পেঁচানো অংশগুলো ছাড়ালো এবং জেসিকাকে মুক্ত করল। সে জেসিকার আঙ্কেলকেও বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মাইকেল জেসিকাকে নিজের নৌকায় নিয়ে এলো এবং দ্রুত সিপিআর দিল। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে জেসিকা আবার শ্বাস নিতে শুরু করলো। সন্ধ্যায় জেসিকা মাইকেলের বিছানায় জ্ঞান ফিরে পেল। চোখ খুলেই সে তার আঙ্কেলের কথা জিজ্ঞেস করলো। মাইকেল ধীরে ধীরে সত্যিটা জানালো। এটা শুনেই জেসিকা কেঁদে ফেলল। সারাদিন সে বিছানায় শুয়ে রইল আর মাইকেল চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ল। সকালে মাইকেল তার গোড়ালি পরীক্ষা করল। সেটি ফুলে গিয়েছিল এবং জালের কারণে কেটেও গিয়েছিল। জেসিকা জিজ্ঞেস করল, তুমি পুলিশকে ফোন করলে না কেন? কেউ কি জানে যে আমি এখানে আছি? মাইকেল শুধু বলল, তুমি রেস্ট করো। মাইকেল যখন পানি আনতে গেল, জেসিকা হঠাৎ রেগে গিয়ে বলল যে, আমি এই দ্বীপ থেকে নিজের বাড়িতে ফিরে যেতে চাই। সে জানাল যে তার পরিবার তাকে খুঁজছে, কিন্তু মাইকেল জানত যে মেয়েটির মা মারা গেছে এবং তার বাবার সাথে তার কখনো দেখাই হয়নি। তাই তোমার কোনো পরিবার নেই। মাইকেল বাইরে গেলে জেসিকা বিছানা ছাড়ল এবং তার ডেস্কে কিছু খুঁজতে লাগলো। সেখানে সে একটি ছুরি খুঁজে পেল। মাইকেলের পায়ের শব্দ শুনে সে দ্রুত বিছানায় ফিরে এলো এবং ছুরিটি বালিশের নিচে লুকিয়ে ফেলল। রাতে জেসিকা একটি দুঃস্বপ্ন দেখল। সে ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। মাইকেল তাকে পরীক্ষা করার চেষ্টা করলো এবং যেই সে জেসিকাকে স্পর্শ করলো, জেসিকা ঝটপট উঠে বসলো এবং ছুরিটি তার দিকে ধরল। মাইকেল শান্তভাবে বলল যে ওটা শুধু একটা স্বপ্ন ছিল। তারপর সে তাকে শেখালো যে কিভাবে ছুরিটি সঠিকভাবে ধরতে হয় এবং ব্যবহার করতে হয়। দিন কাটতে লাগলো। মাইকেল জেসিকার যত্ন নিতে থাকলো। সে তাকে বাথরুম পর্যন্ত কোলে করে নিয়ে যেত, খাবার বানিয়ে দিত, ওষুধ দিত। ধীরে ধীরে জেসিকা বাইরে হাঁটাহাঁটি শুরু করলো এবং কুকুরের সাথে সময় কাটাতে লাগলো। মাইকেলের এটা দেখে ভালো লাগতো। এক দুপুরে জেসিকা জিজ্ঞেস করলো যে সে তার আঙ্কেলকে কিভাবে চিনত। মাইকেল জানালো যে তারা দুজনে ডিফেন্সে একসাথে কাজ করত। জেসিকা অনুভব করলো যে সে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির নাম পর্যন্ত জানে না। মাইকেলও নিজের নাম বলতে অস্বীকার করলো। এরপর জেসিকা কুকুরের নাম জিজ্ঞেস করলো, কিন্তু মাইকেল বলল যে ওরও কোনো নাম নেই। তখন জেসিকা কুকুরটির নাম রাখলো জ্যাক। জেসিকা দাবার বোর্ড দেখলো এবং বলল যে আপনি সহজেই হেরে যাবেন, হাতি ভুল জায়গায় আছে। যাই হোক, মাইকেল সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে মেয়েটির পা আবার দেখলো। পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল, কিন্তু সে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে মানা করলো এবং বলল যে প্রয়োজনীয় জিনিসপত্র সে নিজেই নিয়ে আসবে। যখন মাইকেল নৌকা নিয়ে মূল ভূখণ্ডে গেল, তখন জেসিকা তার ডেস্কে একটি ড্রয়িং দেখতে পেল। সে জেসিকা এবং জ্যাকের ছবি এঁকেছিল। যখন সে ড্রয়ারটি খুলল, তখন জানতে পারল যে মাইকেল তার দেওয়া উপহারটি খুলেছিল। ভেতরে একটি স্নো গ্লোব ছিল, যাতে একটি লাইট হাউস তৈরি করা ছিল, ঠিক এই দ্বীপের লাইট হাউসটির মতো।
ওদিকে লন্ডনে একটি সরকারি মিটিং চলাকালীন ম্যানাফোর্ট নামের এক ব্যক্তিকে বকাঝকা করা হচ্ছিল। সে একটি নজরদারি প্রোগ্রাম চালাচ্ছিল যার নাম থিয়া। এই থিয়া প্রোগ্রামটি ইউকের প্রতিটি ফোন এবং ক্যামেরা থেকে ডেটা সংগ্রহ করত। ম্যানাফোর্ট জানালো যে আমরা এর মাধ্যমে অনেক হামলা রুখে দিয়েছি এবং অনেক সন্ত্রাসীকে ধরেছি। পরে সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করল। প্রধানমন্ত্রী রেকর্ডিং বন্ধ করলেন এবং একটি চুক্তি করলেন। প্রধানমন্ত্রী ম্যানাফোর্টকে বললেন যে জনসাধারণের সামনে আমরা তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। প্রধানমন্ত্রী আরও বললেন, দেখো তুমি কাজ ঠিকই করেছো, কিন্তু দুনিয়া এটা চায় না যে সরকার তাদের ফোন এবং ক্যামেরা দেখুক। তাই জনসমক্ষে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তোমার জায়গায় রোবাটা আসবে, কিন্তু সবার চোখের আড়ালে তুমি থিয়া প্রোগ্রামটি চালাতেই থাকবে। এর জন্য ম্যানাফোর্ট রাজি হয়ে গেল। ওদিকে স্কটল্যান্ডে মাইকেল একটি ফার্মেসিতে গেল এবং ক্যামেরা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করলো। তারপর সে একটি কাপড়ের দোকানে গেল এবং দ্রুত অনেকগুলো কাপড় তুলে নিল যাতে তাকে ক্যামেরায় দেখা না যায়। বাইরে বের হওয়ার সময় কিছু মেয়ে সেলফি তুলছিল এবং ক্যামেরায় তার ছবি চলে এলো। এই ছবি যখনই থিয়ার ডেটাবেসে পৌঁছাল, সাথে সাথে অ্যালার্ট জারি হয়ে গেল। তাকে একজন অত্যন্ত বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হলো। রবার্টা তৎক্ষণাৎ একটি অ্যাসার টিম পাঠিয়ে দিল। দ্বীপে ফিরে গিয়ে মাইকেল জেসকার গোড়ালিতে ঠিকভাবে পট্টি বেঁধে দিল। তাকে কিছু ওষুধ এবং মিষ্টিও দিল। তাকে কিছু কাপড়ও দিল যা একদম সঠিক মাপে হয়ে গেল। রাতে খাবার খাওয়ার সময় মাইকেল বাইরে একটি শব্দ শুনতে পেল। যখন সে দূরবীন দিয়ে দেখল, একটি নৌকা দ্বীপের দিকে আসছিল। মাইকেল জেসিকাকে বলল যে দ্রুত বাথরুমে নিজেকে বন্ধ করে নাও এবং শব্দ করো না। এরপর জেসিকা ছুরি নিয়ে বাথরুমে চলে গেল। মাইকেলও একটি ব্লেড নিয়ে বাইরে গেল। সৈন্যরা নৌকা থেকে নেমে ঘরের দিকে আসতে থাকলে মাইকেল একটি রশি কেটে দিল। একটি বিশাল পাথর পাহাড় থেকে নিচে পড়ল। হঠাৎ একটি নেটও অ্যাক্টিভ হয়ে গেল যা একজন সৈন্যকে ধরে পানিতে টেনে নিয়ে গেল। তারপর মাইকেল একটি অত্যন্ত তীব্র আলো জ্বালিয়ে দিল। সৈন্যরা নাইট ভিশন গগলস করেছিল, তাই তারা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেল। তারা চোখ থেকে নাইট ভিশন গগলস খুলে ফেলল এবং গুলি চালালো। মাইকেলকে দৌড়াতে দেখে এক সৈন্য তার পিছু নিল এবং পাহাড়ে উঠল, কিন্তু মাইকেল পেছন থেকে লাইট ভেঙে তার মাথায় মারল এবং ফ্লেয়ার গান দিয়ে গুলি চালিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দিল। দ্বিতীয় সৈন্য উপরে এলে মাইকেল ছুলিয়ে তাকে আঘাত করে নিচে ফেলে দিল। এরই মধ্যে আরও একজন সৈন্য ঘরের ভেতরে ঢুকলো এবং জ্যাক সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে জোরদার হামলা করল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সৈন্যটি জ্যাককে গুলি করল এবং সে ঘটনাস্থলেই মারা গেল। সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। তারপর সে বাথরুমের দরজার সামনে এলো এবং জোরে লাথি মেরে দরজা ভেঙে দিল। সে সহজেই জেসিকার হাত থেকে ছুরিটি কেড়ে নিল। সে জেসিকার দুই হাত ধরল এবং জোরপূর্বক তাকে তুলে বাইরে নিয়ে গেল। গ্যারেজের ভেতরে অন্য একজন সৈন্য মাইকেলকে খুঁজতে লাগলো। সে এদিক ওদিক তাকাচ্ছিল এবং অন্ধকারের মধ্যে টর্চ ঘোরাচ্ছিল। মাইকেল লুকিয়ে দাঁড়িয়েছিল এবং সৈন্যটি এগোতেই মাইকেল আরেকটি ট্র্যাপ অ্যাক্টিভেট করে দিল। উপর থেকে একটি বড় লোহার হুক দ্রুত গতিতে এলো এবং সৈন্যটির শরীর চিরে বেরিয়ে গেল। লোকটি ব্যথায় চিৎকার করতে করতে বাতাসে ঝুলে পড়ল। মাইকেল দড়িটি শক্ত করে বেঁধে দিল যাতে সে ঝুলেই থাকে। তারপর মাইকেল দ্রুত পাশেই অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর সেখানে একজন নতুন সৈন্য পৌঁছালো। মাইকেল সময় নষ্ট না করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে তার অস্ত্র কেড়ে নিল এবং দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। মাইকেল সৈন্যটিকে 3 বার ছুরি মারল, কিন্তু তবুও সে লড়াই চালিয়ে যাচ্ছিল। সে খুব শক্তিশালী ছিল। অবশেষে মাইকেল পাশে পড়ে থাকা একটি বৈঠা তুলে নিল এবং তার মাথায় জোরে আঘাত করল। এতে সৈন্যটি টলতে টলতে নিচে পড়ে গেল। মাইকেল বৈঠাটি তার ঘাড়ের ওপর জোরে চেপে ধরল যতক্ষণ না তার শ্বাস বন্ধ হলো। তখনই হঠাৎ মাইকেল জেসির এক বিকট চিৎকার শুনতে পেল। তার কণ্ঠস্বর ব্যথা ও ভয়ে ভরা ছিল। মাইকেল তৎক্ষণাৎ মৃত সৈন্যের বন্দুকটি তুলে নিয়ে দৌড়ে বাইরে এলো। সে অপহরণকারীর পায়ে গুলি করল যাতে সে পড়ে যায়। গুলি লাগার সাথে সাথেই লোকটি পড়ে গেল এবং জেসি একপাশে সরে গেল। এখন মাইকেল ক্লিয়ার শট পাওয়ার সুযোগ পেল এবং সে শেষ সৈন্যটিকেও খতম করে দিল। কাছ থেকে দেখার পর মাইকেল বুঝতে পারল যে একজন সৈন্যের পোশাকে ছোট ক্যামেরা লাগানো আছে যা সবকিছু রেকর্ড করছিল। মাইকেল তার সমস্ত সরঞ্জাম তুলে নিল এবং জেসিকে বলল কিছুক্ষণ অপেক্ষা করতে। মাইকেল ঘরের ভেতরে গেল। সেখানে সে জ্যাককে মেঝেতে পড়ে থাকতে দেখল। জ্যাক একদম শান্ত। মাইকেল তার পাশে বসলো, মাথায় হাত রাখলো এবং ধীরে স্বরে ক্ষমা চাইল। আমি তোমাকে বাঁচাতে পারিনি, তার জন্য দুঃখিত। তারপর সে কাউকে ফোন করলো এবং নিচু স্বরে বলল, আমি আসছি এবং আমার সাথে ব্যাগেজ আছে। কল শেষ হতেই সে ফোনের ব্যাটারি খুলে ফেলল যাতে কেউ সিগন্যাল ট্র্যাক করতে না পারে। এরপর মাইকেল ও জেসি সৈন্যের বোটে উঠল এবং আইল্যান্ড ছেড়ে চলে গেল। সমুদ্রে ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু তারা দুজন সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই রবার্টা জানতে পারল যে তার টিম হেরে গেছে। সে তৎক্ষণাৎ একজন স্পেশাল এজেন্টকে পাঠানোর আদেশ দিল। পাশাপাশি তার টিমকে বলল জেসির ব্যাকগ্রাউন্ড বের করতে এবং সে কে তা খুঁজে দেখতে। সকালের মধ্যে মাইকেল ও জেসি স্কটল্যান্ডে পৌঁছে গেল। জেসি দেখল যে মাইকেলের পোশাকে রক্ত লেগে আছে এবং তার ক্ষতটি আবার খুলে গেছে। সে বলল, তোমার রক্ত ঝরছে। মাইকেল শান্ত গলায় বলল, আমি ঠিক আছি, চিন্তা করো না। দুজন শহরের মাঝখানে চুপচাপ ঘুরতে লাগলো। তারা ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করছিল এবং অবশেষে একটি গাড়ি খুঁজে পেল যা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটি অন্য কারোর গাড়ি ছিল এবং তাদের কাছে চাবি ছিল না। এবার মাইকেল জেসিকে বন্দুক চালানো শেখালো। সে বলল যে গার্ড হয়ে দাঁড়িয়ে নজর রাখবে। এরপর সে সামনের বাড়ির ভেতর ঢুকে পড়ল। ভেতরে গিয়ে সে গাড়ির চাবি খুঁজতে লাগলো। তখন একটি ছোট বাচ্চা তাকে দেখে ফেলল এবং ভয় পেয়ে গেল। হঠাৎ বাড়ির মালিক দরজা এলো এবং
মাইকেলের দিকে বন্দুক তাক করলো। পরিস্থিতি খারাপ হয়ে গেল, কিন্তু পেছন থেকে জেসি সাহস দেখালো। সেই লোকটিকে বাধ্য করলো যাতে সে মাইকেলের ক্ষতের চিকিৎসা করে। এরই মধ্যে রোবার্টা টিমের একজন টেকনিশিয়ান বলল যে আগে যে টেররিস্ট প্রোফাইলটি দেখা গিয়েছিল তা নকল। কেউ সিস্টেমের ভেতর এমনভাবে প্রোগ্রাম করেছিল যে ক্যামেরায় একটি নির্দিষ্ট মুখ দেখা গেলেই অ্যালার্ট দেখাবে এবং কোডটি নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। যখন তার কিছু সন্দেহ হলো তখন টেকনিশিয়ান কিছুটা তদন্ত করলো। এখন স্ক্রিনে মাইকেলের আসল প্রোফাইল ভেসে উঠল। সেখানে লেখা ছিল যে সে একটি লড়াইয়ে মারা গেছে। রোবার্টা বলল, কেউ আমাদের বাধ্য করছে আমাদেরই লোকজনকে মারার জন্য। টেকনিশিয়ান তার মিশন ফাইল খোলার চেষ্টা করল, কিন্তু কম্পিউটার মেসেজ দিল যে এই ফাইলটি বিদ্যমান নেই। তখনই সিস্টেমে স্কটল্যান্ড থেকে আসা একটি 911 কল শনাক্ত করল। একটি ছেলে কাঁদছিল আর বলছিল যে তার বাবাকে একজন লোক ও একটি মেয়ে ধরে রেখেছে। রোবার্টা তৎক্ষণাৎ নতুন টিম পাঠালো আর সাথে আগের এজেন্টকেও পাঠালো। ওদিকে ম্যানাফোর্ট তার সফটওয়্যার দিয়ে সবকিছু দেখছিল। সে রেকর্ডিং চেক করলো এবং মাইকেল জীবিত দেখে অবাক হয়ে গেল। যখন সে শুনল যে রোবার্টা একজন বিশেষ এজেন্টকে পাঠাচ্ছে, সে আগেই সেই এজেন্টের সাথে যোগাযোগ করল এবং বলল যে এটি একটি ব্ল্যাক অপারেশন, তুমি শুধু আমাকে রিপোর্ট করবে। এজেন্ট ওয়ার্কম্যান আগে থেকেই তার অনুগত ছিল, তাই সে সাথে সাথেই রাজি হয়ে গেল। ম্যানাফোর্ড আদেশ দিল যাতে মাইকেল ও জেসি দুজনকেই মেরে ফেলা হয়। বাড়ির মালিক মাইকেলের ক্ষত ড্রেসিং করে দিল। সে সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশ ভবনটি ঘিরে ফেলল। বাড়ির মালিকের ছেলে স্বীকার করল যে সেই পুলিশকে ফোন করেছে। পুলিশের কাছে আদেশ ছিল যে তারা যেন হামলা না করে, কিন্তু যেই মালিক দরজা খোলার জন্য দৌড়ে গেল, ওয়ার্কম্যান সরাসরি তার মাথায় গুলি করে দিল। মাইকেল সঠিক সময় ছেলেটিকে থামিয়ে দিল, না হলে সেও মারা যেত। ওয়ার্কম্যান পুলিশের গাড়িগুলোর ওপর ক্রমাগত গুলি চালিয়ে সেগুলো ভেঙে দিল। ওদিকে মাইকেল ও জেসি পেছনের দরজা দিয়ে পালাতে লাগলো, কিন্তু তখনই দুই পুলিশ সামনে চলে এলো। মাইকেল একাই দুজনের সাথে লড়ল এবং কয়েক সেকেন্ডের মধ্যে দুজনকেই অজ্ঞান করে দিল। তৃতীয় পুলিশটি বাইরে আসতেই মাইকেল সরাসরি এক ঘুষি মেরে তাকেও ফেলে দিল। সে পুলিশের অস্ত্রগুলোও তুলে নিল। বাকি পুলিশরা যখন তাকে থামানোর জন্য এলো, তখন মাইকেল পেপার স্প্রে এবং টেজার দিয়ে সবাইকে ধরাশায়ী করল। শেষ পুলিশটি তো আর লড়াই করার চেষ্টাই করল না। মাইকেল তার কাছ থেকে সরাসরি চাবি নিয়ে নিল। এখন দুজনে পুলিশের গাড়িতে বসে পালাতে লাগলো। বেরোয়ার সময় মাইকেলের গাড়িটি কয়েকবার অন্য গাড়ির সাথে ধাক্কা খেল, কিন্তু তবুও সে বেঁচে বেরিয়ে গেল। রোবার্টা ক্যামেরায় সবকিছু দেখছিল। সে ওয়ার্কম্যানকে কল করার চেষ্টা করল, কিন্তু ওয়ার্কম্যান তার কমিউনিকেশন ডিভাইস বন্ধ করে দিয়েছিল। ওয়ার্কম্যান পুলিশের গাড়িটিকে ধাওয়া করতে শুরু করলো। সে নিজের গাড়ি দিয়ে তাদের গাড়িতে ধাক্কা মারল। মাইকেল গতি বাড়িয়ে দিলে ওয়ার্কম্যান গুলি চালালো। জানলার কাঁচ ভেঙে গেল, কিন্তু কেউ আহত হলো না। এরপর সে আরও 2-3 বার ধাক্কা মারল। জঙ্গলের রাস্তা দিয়ে দুটি গাড়ি চলতে থাকলো। মাইকেল হঠাৎ একটি তীব্র মোড় নিল যাতে শত্রু বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু ওয়ার্কম্যানও চতুর ছিল। সে দ্রুত পিছু নিল এবং আবারও ধাক্কা মারল। ওয়ার্কম্যান আবার গুলি চালালো। মাইকেল গাড়িটিকে আঁকা বাঁকা চালিয়ে বুলেটের হাত থেকে বেঁচে গেল। তারপর সে ধীরে ধীরে চলতে লাগলো। যেই ওয়ার্কম্যান সামনে এগিয়ে গেল, মাইকেল তার মালিতে পাশ থেকে জোরে ধাক্কা মারল, যার ফলে গাড়িটি উল্টে পড়ে গেল। মাইকেল নিশ্চিত করলো যে তার গাড়িটি যেন রাস্তার বাইরে চলে যায়। তারপর সে এবং জেসি সেখান থেকে বেরিয়ে গেল। কয়েক মাইল পর তারা একটি কনস্ট্রাকশন সাইট খুঁজে পেল। মাইকেল বলল যে এখন গাড়ি বদলাতে হবে। ওদিকে জঙ্গলে ওয়ার্কম্যান তখনও জীবিত ছিল। সে ধীরে ধীরে রাস্তার ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। তখন একটি পুলিশ ভ্যান এবং একজন সাধারণ মানুষের গাড়ি রাস্তা ব্লক করে দিয়েছিল। ওয়ার্কম্যান সাথে সাথে পুলিশ অফিসারকে গুলি করলো এবং সাধারণ লোকটিকে বাধ্য করলো গাড়ি দিয়ে দিতে। অফিসে রোবার্টা ম্যানাফোর্টকে কল করলো এবং জিজ্ঞেস করলো যে সে মাইকেলকে চেনে কিনা। ম্যানাফোর্ট জানালো যে কয়েক বছর আগে সে ব্ল্যাক কাইটস নামে একটি সিক্রেট প্রোগ্রাম চালিয়েছিল। এরা ছিল অত্যন্ত বিপজ্জনক এজেন্ট, যারা কোনো সরকারি রেকর্ড ছাড়াই গোপন মিশন সম্পন্ন করত। মাইকেল সেই এজেন্টেরই একজন এবং অনেক বেশি প্রতিভাবান। একদিন তাকে অন্য একটি দেশে একজন ইন্টেলিজেন্স অফিসারকে মারতে পাঠানো হয়েছিল, কিন্তু সে মিথ্যে রিপোর্ট লিখে গায়েব হয়ে গিয়েছিল। ম্যানাফোর্টের সন্দেহ ছিল যে মাইকেল হয়তো শত্রুদের সাথে হাত মিলিয়েছে। সে রোবার্টাকে বলল তাকে থামানোর জন্য পুরো শক্তি ব্যবহার করতে। পরে রোবার্টা টেকনিশিয়ানকে দিয়ে ব্ল্যাক কাইট সিস্টেম হ্যাক করালো। ফাইলগুলো খুলতে শুরু করলো। সে দেখল যে মাইকেল একজন ইরানিয়ান বিজ্ঞানীকে পালাতে সাহায্য করেছিল। বিজ্ঞানীটি তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের সমস্ত তথ্য দিয়ে দিয়েছিল এবং নির্দেশ ছিল তাকে মেরে ফেলার, কিন্তু মাইকেল নিজের কথা থেকে সরে আসা ঠিক মনে করেনি। যখন রোবার্টা ফাইলগুলো পড়ছিল, তখন ম্যানাফোর্ট সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে তার ওপর নজর রাখছিল। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর জেসি শান্ত গলায় মাইকেলকে জিজ্ঞেস করল যে তার কোনো পরিবার আছে কিনা। মাইকেল সরাসরি উত্তর দিল যে না, তার কোনো পরিবার নেই। সে জানালো যে সে স্ত্রী বা সন্তান চায়নি, কারণ পরিবার থাকলে জীবন আরও বেশি কঠিন হয়ে পড়ত। সে বোঝালো যে তার জীবন আগে থেকেই বিপজ্জনক ও জটিল ছিল, আর যদি স্ত্রী ও সন্তান থাকত তবে প্রাণের ঝুঁকি আরও বেড়ে যেত। জেসি কিছুটা দুঃখের সাথে জানালো যে তার কাছে এমন কঠিন জীবনও গ্রহণযোগ্য হতো যদি সে তার মা এবং মামাকে ফিরে পেত। এ কথা বলার সময় তার চোখে জল ছিল। তারপর সে ব্যাগ থেকে একটি ভাঁজ করা কাগজ বের করলো। সেটি ছিল জ্যাকের একটি ড্রয়িং যা সে নিজে বানিয়েছিল। সে ধীরে স্বরে বলল যে জ্যাকই ছিল তোমার
আসল পরিবার। কিছুক্ষণ সফরের পর তারা দুজন পরবর্তী শহরে পৌঁছে গেল। সেখানে পৌঁছে দুজনেই মাথা নিচু করে সোজা হাঁটতে লাগলো, যাতে সিকিউরিটি ক্যামেরা তাদের মুখ রেকর্ড করতে না পারে। তারা চারদিকে লক্ষ্য রেখে হাঁটছিল, কিন্তু তখনই একটি গাড়ি সেখান দিয়ে গেল, যার ভেতরে ড্যাশ ক্যাম লাগানো ছিল, আর সেই ক্যামেরায় তাদের মুখ ধরা পড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ম্যানাফোর্ট তাদের সঠিক অবস্থান জানতে পারল। ম্যানাফোর্ট ভিডিও ফুটেজটি এডিট করলো। সে ভিডিও থেকে মাইকেল ও জেসিকে গায়েব করে দিল, যাতে অন্য কেউ তাদের দেখতে না পায়। তারপর সে তাদের লোকেশনের কোঅর্ডিনেটস দ্রুত ওয়ার্কম্যানের কাছে পাঠিয়ে দিল। মাইকেল ও জেসি একটি স্থানীয় চার্চের ভেতরে গেল, যেখানে মাইকেলের পুরনো বন্ধু আর্থারের সাথে দেখা হলো। আর্থার কোনো প্রশ্ন ছাড়াই তাদের নিজের গাড়িতে বসালো এবং জঙ্গলের ভেতরে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িটি শহর থেকে দূরে গাছের মাঝে এক শান্ত জায়গায় ছিল। কিচেনে জেসি কিছু অদ্ভুত ওষুধ দেখল। বোতল এবং স্ট্রিপ দেখে তার মায়ের কথা মনে পড়ল, কেননা তার মা ওই একই ওষুধ খেত। এদিকে আর্থার মাইকেলকে জানালো যে যখন সে সরকারি চাকরি ছাড়ছিল তখন সে থিয়া সিস্টেম বানাতে সাহায্য করেছিল। তার কাছে এখনও সেই সফটওয়্যারের একটি কপি আছে। যখন মাইকেল নিখোঁজ হয়েছিল তখন আর্থার সিস্টেম থেকে তার ছবি সরিয়ে একজন সাধারণ মানুষের ছবি বসিয়ে দিয়েছিল, যাতে সে তার বন্ধুকে বাঁচাতে পারে। কিন্তু পরে ম্যানাফোর্ট তাকে সন্ত্রাসী বানিয়ে দেয়। মাইকেল আর্থারকে বলল জেসির খেয়াল রাখতে, যতক্ষণ না সে বাইরে গিয়ে লড়াই খতম করে ফিরে আসছে। আর্থার বখিত হয়ে মানা করে দিল। তখন জেসি মাঝখান থেকে বলে উঠল যে আর্থারের ক্যান্সার হয়েছে। সে এটি বুঝতে পেরেছে কারণ আর্থারও সেই একই ওষুধ খাচ্ছে যা তার মা মারা যাওয়ার আগে খেত। জেসির মনে হলো মাইকেল তাকে ছেড়ে চলে যেতে চায়। সে বলল, আমি কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না, চলে যাব এখান থেকে। ঠিক তখনই আর্থার বলতে লাগলো যে আমার হাতে আর মাত্র কয়েক মাস সময় বাকি আছে। এটি শুনে মাইকেল একজন পুরনো ট্রাফিকারের ঠিকানা জানতে চাইল, যাকে তারা আগে চিনত। আর্থার না করে দিল এবং বলল যে ওই লোকটি খুব বিপজ্জনক। কিন্তু মাইকেল বলল যে আমার কাছে অন্য কোনো উপায় নেই। তারা যখন বের হতে যাবে তখনই কেউ দরজায় কড়া নাড়ল। বাইরে ওয়ার্কম্যান দাঁড়িয়েছিল। সে দেরি না করে গুলি চালানো শুরু করলো। মাইকেল তৎক্ষণাৎ আসবাবপত্রের পেছনে লুকিয়ে পড়ল। ওয়ার্কম্যান ঘরে ঢোকা মাত্রই মাইকেল একটি শেলফ তার উপর ফেলে দিল। তারপর দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হলো। ঘরে যা কিছু পেল তাই তারা একে অপরের ওপর অস্ত্র হিসেবে ব্যবহার করতে লাগলো। চেয়ার, টেবিল, ল্যাম্প সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। এই ধস্তাধস্তের মধ্যে একটি বন্দুক মেঝেতে পড়ে গেল। দুজনেই অত্যন্ত দক্ষ এজেন্ট ছিল, তাই বেশ কিছুক্ষণ একে অপরের সাথে লড়াই চালিয়ে গেল। শেষ পর্যন্ত ওয়ার্কম্যান মাইকেলকে হারিয়ে তাকে চেপে ধরল। ওয়ার্কম্যান মাইকেলের ওপর চড়াও হতে শুরু করলো। সে যখন মাইকেলকে মারতে যাবে তখন জেসি বন্দুক তুলে তার দিকে তাকালো এবং থামতে বলল। ওয়ার্কম্যান সাথে সাথে জেসির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং বন্দুক কেড়ে নিল। তখন মাইকেল পাশে পড়ে থাকা একটি নেইল গান তুলে নিল এবং ওয়ার্কম্যানকে কয়েকবার আঘাত করল। তারপর সে জেসিকে নিয়ে সেখান থেকে পালালো। ওয়ার্কম্যান আবারও গুলি চালানো শুরু করলো, কিন্তু ততক্ষণে মাইকেল ও জেসি আর্থারের সাথে গাড়িতে বসে বেরিয়ে গেছে। ওয়ার্কম্যান দৌড়ে পেছন থেকে গুলি করতে থাকলো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ম্যানাফোর্ট তাকে মেসেজ পাঠিয়ে জানতে চাইল কাজ শেষ হয়েছে কিনা। ওয়ার্কম্যান উত্তর দিল যে না। তখন ম্যানাফোর্ট তার সহকারীকে বলল টিম তৈরি করতে। শহরে পৌঁছে আর্থার মাইকেলকে একটি ফোন দিল এবং নিজে আলাদা হয়ে গেল। এখন মাইকেল ও জেসি একা ড্রাইভ করছিল। জেসি বলল যে আমাকে তোমার সাথে পরবর্তী দ্বীপে নিয়ে চলো। মাইকেল মানা করে দিল এবং বলল আমি চাই তুমি একটি সুন্দর জীবন কাটাও। ওদিকে রোবার্টাকে টেকনিশিয়ান জানালো যে কেউ গোপনে থিয়া সিস্টেম ব্যবহার করছে। তখন তারা একটি ফাঁদ তৈরি করলো। ওদিকে লন্ডনে মাইকেল ইচ্ছাকৃতভাবে ক্যামেরার সামনে নিজের মুখ রেকর্ড হতে দিল। তারা একটি নাইট ক্লাবে গেল, কিন্তু বাউন্সার তাকে বাধা দিল। এতে মাইকেল তাকে ততক্ষণ পেটালো যতক্ষণ না তারা প্রবেশের অনুমতি পেল। ম্যানাফোর্ট ক্যামেরায় তাদের মুখ দেখল এবং লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলো, কিন্তু সেটি সাথে সাথে ব্লক হয়ে গেল। এখন রোবটটা বুঝতে পারলো যে ম্যানাফোর্ট তার পেছনে কোনো খেলা খেলছে। ক্লাবের ভেতরে মাইকেল ও জেসি পাচারকারী কামালের সাথে দেখা করলো। মাইকেল বলল যে জেসির জন্য একটি নতুন পরিচয় তৈরি করতে হবে। কামাল প্রশ্ন করলো আমি তোমাকে কেন সাহায্য করব? মাইকেল বলল দেখ, আমি এবং তুই দুজনেই জানি যে তুই ম্যানাফোর্টকে অনেক মানুষের তথ্য দিয়েছিস। তোর এমন অনেক শত্রু আছে যারা জানেই না যে তুই তাদের ধরিয়ে দিয়েছিস। যদি আমি ধরা পড়ি এবং এই কথা ফাঁস করে দিই তবে বেটা তুই খুব খারাপভাবে ফেসে যাবি। এরপর মাইকেল ক্যামেরার দিকে নিজের মুখও দেখিয়ে দিল, যার ফলে এজেন্টরা খুব শীঘ্রই ক্লাবে পৌঁছে যাবে। কামালের কাছে তাদের সাহায্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর কাগজপত্র তৈরি হয়ে গেল। বোর্ড 30 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। দুজনে ক্লাব থেকে বেরোতে শুরু করলো, কিন্তু ম্যানাফোর্টের টিম ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। মাইকেল একজন লোকের উপর হামলা করে তাকে ফেলে দিল এবং তার বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করলো। জোরে বাজতে থাকা মিউজিকের কারণে কেউ কিচ্ছু বুঝতে পারল না। এরপর মাইকেল একটি ভাঙা কাঁচ দিয়ে দ্বিতীয় এজেন্টকেও মেরে ফেললো। কিন্তু যখন সে তৃতীয় এজেন্টকে গুলি করলো তখন মানুষের মনে সন্দেহ হতে লাগলো। জেসি ও মাইকেল বাথরুমের করিডোরের দিকে দৌড় দিল, কিন্তু সেখানেও একজন এজেন্ট চলে এলো এবং গুলির লড়াই শুরু হলো। মাইকেল শত্রুর মনোযোগ সরিয়ে জেসিকে আবার ক্লাবের ভেতর টেনে নিল। সেখানে এজেন্টরা তাকে ঘিরে ধরে মারতে শুরু করলো। জেসি সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু একজন লোক তাকে ফেলে দিল। মাইকেল সাথে সাথে ওই লোকটিকে গুলি করলো এবং এখন ভিড় আতঙ্কে ছুটতে লাগলো। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একজন এজেন্ট জেসিকে কিডন্যাপ করে নিল। ওদিকে মাইকেল আর্থারকে ফোন করলো।
আর্থার সিকিউরিটি ক্যামেরা দিয়ে অপহরণকারীকে অনুসরণ করছিল এবং সে অনবরত বলে দিচ্ছিল কোন দিকে যেতে হবে। যেই জেসিকে একটি ভ্যানের পেছনে ছুঁড়ে ফেলা হলো, ঠিক তখনই রোবাটা টিমও পৌঁছে গেল এবং রাস্তা ব্লক করে দিল। মাইকেলের মনে হলো ওরাও শত্রু। সে কয়েকজন সৈন্যকে পিটিয়ে রাস্তা করে নিল এবং দৌড়াতে থাকলো। ভ্যানটি পাওয়া মাত্রই ম্যানাফোর্টের এজেন্টরা তাকে ঘিরে ফেলল। মাইকেল একে একে সবাইকে ধরাশায়ী করল এবং জেসির কাছে পৌঁছে গেল। ঠিক তখনই ওয়ার্কম্যান সেখানে এলো, কিন্তু ততক্ষণে তারা দুজনে একটি বাইক চুরি করে পালিয়ে গেছে। সমুদ্রের তীরে তৈরি করা প্ল্যাটফর্মে জেসি কাঁদছিল। সে মাইকেলকে ছাড়া যেতে চাইছিল না। তখনই হঠাৎ গুলির শব্দ শোনা গেল। মাইকেল জেসিকে ধাক্কা দিয়ে বোটে তুলে দিল এবং তাকে নিরাপদে সেখান থেকে বিদায় করল। এরপর মাইকেল এবং ওয়ার্কম্যান একে অপরের ওপর গুলি চালাতে লাগলো যতক্ষণ না গুলি শেষ হলো। তারপর দুজনে হাতাহাতি শুরু করলো, পাইপ এবং চেন দিয়ে আক্রমণ করলো। ওয়ার্কম্যান মাইকেলের গলা টিপে ধরার চেষ্টা করছিল, কিন্তু মাইকেল তাকে নিচে ফেলে দিল এবং চেন দিয়ে বারবার আঘাত করলো। সবশেষে সে চেনটি একটি পাইপের সাথে পেঁচিয়ে ওয়ার্কম্যানের মাথায় জোরালো আঘাত করে তাকে মেরে ফেলল। কিছু সময় পর নিজের বিশাল বাড়িতে ম্যানাফোর্ট জানলা দিয়ে বাইরে তাকালো। দুজন গার্ড মেঝেতে মৃত অবস্থায় পড়েছিল। যখন সে ঘুরল, দেখল মাইকেল ঘরের ভেতর দাঁড়িয়ে আছে। তারা দুজনে ব্ল্যাক কাইট প্রজেক্ট নিয়ে তর্ক করতে লাগলো। শেষে মাইকেল সরাসরি তার মাথায় গুলি চালিয়ে দিল। 3 মাস পর স্পেনে জেসি এক নতুন জীবন শুরু করেছে। রোবাটা এবং তার টিম দূর থেকে তাকে নজরে রাখছিল, এই আশায় যে কোনো না কোনো দিন মাইকেল ফিরে আসবে। জেসি একটি ক্যাফেতে বসে বই পড়ছিল। তখন ক্যামেরা কিছুটা নড়ে গেল এবং রোবাটা জেসিকে দেখতে পাচ্ছিল না। একজন ওয়েট্রেস একটি ব্যাগ এনে জেসিকে দিল এবং তার ভেতরে একটি দাবার ঘুঁটি ছিল। রাস্তার ওপারে মাইকেল দাঁড়িয়েছিল, যে অবশেষে তাকে নিতে এসেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।